বন্ধুরা, science is my favorite subject and to share my interest in টিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ. To make our day very special, we have প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান. ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভাইয়া, আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা সিজার আছে, অনেকগুলো পেপার আছে। আজকে কি আমরা একটা ক্রাফট ক্লাস করব? আচ্ছা, দেখে মনে হতে পারে ক্রাফট, কিন্তু এর ভিতরেও লুকিয়ে আছে সায়েন্স। আচ্ছা আচ্ছা, তো প্রথমেই আজকে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো আসলে হচ্ছে বিভিন্ন রকম ইলিউশনস। হ্যাঁ, তো এই যে আমার এখানে বেশ কিছু কাগজ আছে, আমি এগুলো প্রিন্ট করে নিয়ে এসেছি, বাট তুমি চাইলে একেও নিতে পারো, এবং এগুলো খুবই ইজিলি হচ্ছে তুমি অনলাইনে সার্চ করে পাবে। তো এইখানে প্রথমে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই কিছু স্কয়ার আছে আমার কাছে, দেখো তুমি, এবং স্কয়ারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে রাখা। হ্যাঁ, তো এইখানে আমি তোমাকে প্রথমে দেখাই, বন্ধুদেরকে দেখাই, এই যে দেখো কয়েকটা স্কয়ার। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই স্কয়ারগুলো কি সব একই সাইজের? তোমার কি মনে হয় বন্ধুরা, তোমাদের কি মনে হয়? আমার কাছে তো মনে হচ্ছে একই সাইজের। একই সাইজের, তাই না? আচ্ছা, এইটা কি একটু বড় মনে হচ্ছে নাকি এইটা কি একটু বড় মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এটা একটু বড়। আমার মনে হচ্ছে এটাও একটু বড়। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে? তো তখন আমরা আসলে পরীক্ষা করে চাইলে দেখতে পারি। তো তুমি এই স্কয়ারটাকে কাট আউট করো এবং এইটাকে কেটে ফেলো, এই দুটো কেটে বের করে ফেলো, দেখি কি হয় আসলে। বন্ধুরা, তোমরা যখন সিজার্স ইউজ করবে, বি কেয়ারফুল টু নট কাট ইওর হ্যান্ডস। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় আমরা যদি বড় কারো সাহায্য নেই, হ্যাঁ, অথবা আমরা সেফটি সিজার্স ব্যবহার করতে পারি। তাহলে আমরা যখন এটাকে কাট আউট করে বের করে নিয়ে আসবো, তখন হচ্ছে আমরা ইলিউশনটাকে টেস্ট করে দেখতে পারবো। হ্যাঁ, আমরা যদি একটার উপর আরেকটাকে রাখি এবং তারা যদি মিলে যায়, তার মানে তারা সেম সাইজ। একটা স্কয়ার কাটা হয়ে গিয়েছে, এখন আমার সেকেন্ড স্কয়ার। এইটা ছিল এইভাবে বসে থাকা স্কয়ারটা, তাই না? ডায়াগোনালি বসেছিল যে। আচ্ছা, এবার আমরা সোজা হয়ে বসেছিল যেটা, সেটাকে আমরা কেটে দেখব। We are almost done. দেখি এবার একই শেপ কিনা। বন্ধুরা, তোমরা দেখো, এটা কিন্তু কমপ্লিটলি একটা ইলিউশন ছিল। দুইটা স্কয়ার কিন্তু আসলে একদমই সেম সাইজ, অথচ এইভাবে দেখলে মনে হয় যে এইটা বড় এইটা ছোট। আমরা যদি এই দুটোকে বসিয়ে দেখাই, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে আসলে তারা সেম সাইজ। এইভাবে দেখলে মনে হয় এটা বড় এটা ছোট। আচ্ছা, এবার আসলে বলি যে এইটা এরকম দেখা যাওয়ার কারণটা কি। ওকে, আমরা সবসময় যখন ভিজুয়ালি কোনো কিছু দেখি, তখন আমরা এই বরাবর লেন্থটাকে বেশি দেখি, ঠিক আছে? যখন উপর নিচে বরাবর দেখা যায় কি, যেহেতু আমাদের একটা স্কয়ারের এই বাহুগুলোর থেকে ডায়াগোনাল ডিসটেন্সটা বেশি হয়, সেজন্য দেখা যায় আমরা যদি কোনো কিছুকে এইভাবে দেখি, মনে হয় সেটা বড়। পড়ার সময় লেফট টু রাইট এভাবে পড়ি, তো এইভাবে ডিসটেন্সটা আমাদের চোখে খুব একটা বেশি মনে হয় না। এটা হচ্ছে আমাদের একটা প্রেফারেন্সিয়াল বিষয়, এমনিতে কোনো ফিজিক্সের বিষয় না, বাট এটা কিন্তু খুব সুন্দর একটা ইলিউশন হিসেবে কাজ করে। এটা গেল একটা। তারপর আমরা আরেকটা মজার ইলিউশন দেখতে পারি, সেটা হচ্ছে এইরকম সার্কেল দিয়ে। প্রথমে তো দেখলাম স্কয়ার দিয়ে, এখন দেখবো সার্কেল দিয়ে। আচ্ছা, এখন তাহলে এই যে দুটো অরেঞ্জ সার্কেল, তোমার কাছে মনে হয় কোন সার্কেলটা আসলে বড়? আমার কাছে তো মনে হচ্ছে অবশ্যই এই সার্কেল। অবশ্যই এটা, তাই না? এটা বেশ খানিকটা বড় দেখাই যাচ্ছে, তাই তো? সত্যি তো? আচ্ছা, চলো পরীক্ষা করে দেখি। এবার তাহলে দেখি আমার কাছে এই সার্কেল এক্সাক্ট সেম প্রিন্ট করা আছে আরেকটা, কারণ আমি একই ছবি থেকে প্রিন্ট করেছি। তো এটাকে যদি আমি কেটে নিই, এখন আমি আগে এটাকে আলাদা করে নিচ্ছি, তারপর এটাকে বের করে কেটে নিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি খুবই কালারফুল। আমাদের ফ্রেন্ডসরা কিন্তু চাইলে কালারও করে নিতে পারে ওদের ইচ্ছা মতো। হ্যাঁ, তুমি এঁকে নিবে, পেন্সিল দিয়ে কালার করে নিবে। বন্ধুরা, তোমরা কিন্তু সবাই মিলে এটা একটা ফান গেম করতে পারো, যেখানে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ট্রিক করতে পারো এবং ওদেরকে গেস করতে পারো যে হ্যাঁ, সঠিক অ্যানসার কে দিতে পারবে। আচ্ছা, আমি একটু রাফলি কেটে নিয়েছি, বাট হোপফুলি একই রকম করে কাটা হয়েছে। এখন দেখা যাক, এই যে এটা আমি ধরলাম, তুমি এখন এটা বসিয়ে দেখো কোনটা আসলে বড় হয়। আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা ছোট, আমরা আগে এটা এক্সপেরিমেন্ট করি, কিন্তু বন্ধুরা দেখো, এটা কিন্তু এক্স্যাক্টলি এই সার্কেলটা শেপ। এবার এটাতে ধরো দেখি। ও মাই গড, আই এম রিয়েলি সারপ্রাইজড, কারণ আমি অবশ্যই এটাকে বড় ভেবেছিলাম। তাই না? এটা হওয়ার কারণটা হচ্ছে আমরা যে কোনো কিছু যখন দেখি, আমাদের চোখে তো আর স্কেল নেই, সো আমরা যখনই কোনো কিছু দেখার চেষ্টা করি, তখন কি হয়, আমরা তার সাথে যারা আছে তাদের সাথে কম্পারিজন করে দেখি, ঠিক আছে? রেফারেন্স ধরে, হ্যাঁ, রেফারেন্স দেখতে হয়। তো যেহেতু এই পুরো ফিল্ডটা, মানে আমাদের ভিজুয়াল ফিল্ডটা হচ্ছে সাদা,
কোনো রেফারেন্স নেই, রেফারেন্স কারা আছে এই শুধু বিগ এর সার্কেলস গুলো আশপাশে এন্ড যারা স্মল আছে। সার্কেলস গুলো তো এখন একই জিনিসের পাশে যখন বড় বড় সার্কেল রাখলাম তখন তাকে মনে হচ্ছে যে আচ্ছা ও তাহলে ছোট, আর একই শেপের আশপাশে যখন আমরা ছোট সার্কেলগুলোকে তখন রাখলাম আমরা এটাকে বড় ধরে বড় নিয়েছি। মনে হচ্ছে। আচ্ছা, কম্পারিজন করি একটার সাথে আরেকটা, এবং এভাবেই আমাদের কিন্তু ভিজুয়াল ওয়ার্ল্ডটা আমাদের কাছে রিপ্রেজেন্টেড হয়। তো এটা কিন্তু খুব সহজেই ট্রিক করা গেল। এখন আমি আসলে আমার আশেপাশের সারাউন্ডিংস নিয়েও একটু কনসার্ন যে আমার কিভাবে সাইজ পারসিভ করা উচিত। ওকে, তাহলে সেই সাইজের আরেকটা আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। তো এটা আগে আমি কেটে নিচ্ছি, তারপর এবং তোমাকে এটা কিন্তু দেখাচ্ছি। খুবই সুন্দর একটা গ্রেডিয়েন্ট শেড অফ ব্লু। আমি এটাকে আগে কেটে নিচ্ছি, তারপর আচ্ছা তোমাকে ভাইয়া। দেখাচ্ছি। এই যে এটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রেডিয়েন্ট শেড অফ ব্লু, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে এই যে দুটো বাঁকা বাঁকা শেপ, এই দুটোর মধ্যে বড় কাকে মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে দুইটাই সেম সাইজ। তাই কি? এটা একটু লম্বা না? এই যে দেখো, এই যে একটু লম্বা মনে হচ্ছে, একটু লম্বা মনে হচ্ছে এটাকে। এটা কাট আউট করে দেখা যাক। হ্যাঁ, এটা তাহলে তুমি কেটে দেখো যে এটা আসলেই সমান কিনা। এই ব্লু এর গ্রেডিয়েন্টটা কিন্তু আরেকটা কালার স্পেকট্রামের মতো হয়েছে, ডার্ক টু লাইট। এটার কিন্তু একটা আসলে বিশেষত্ব আছে এখানে, আগে বলবো না, আগে আচ্ছা, এটাও নিশ্চয়ই একটা ইলিউশন। এই গ্রেডিয়েন্টটা আসলে বিশেষ একটা কাজ করছে এখানে। আচ্ছা, তো বন্ধুরা, যখন এটা যদি তুমি হাতে এঁকে করতে চাও তাহলে যেটা করতে হবে কালারগুলো ব্লেন্ডিং করে নিতে হবে। তোমরা পেন্সিল কালার ইউজ করতে পারো, পেন্সিল কালারও ইউজ করতে পারো। পেস্টেল করলে ইজিলি ব্লেন্ড করা যাবে, বা পেন্সিল দিয়ে করলে আমরা কয়েকটা শেড দিয়ে এরপর হচ্ছে একটু ব্লেন্ডিং করে নিতে পারবো। এই ছিল আমাদের দুটো শেপ, এবং উপরের শেপটা নিচের শেপ থেকে বড় মনে হচ্ছিল। হ্যাঁ, আমরা কিন্তু ভেবে নিয়েছি ওটা লম্বা, এখনো কিন্তু তাই মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এটা বড়, এটা ছোট। এবার উল্টে ফেলি, তাই না? এটা একটা ম্যাজিক ট্রিকের মতো। এখন মনে হচ্ছে এটা বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব ভাইয়া? আবার চেঞ্জ করলাম, আবার একই রেজাল্ট। আশ্চর্যের ব্যাপার। এখন আসলে আমি তোমাকে বলি, এই যে তুমি নাও, তুমি খেয়াল করে দেখো যে এই যে আমাদের এই পার্টটা ছিল, এটা লাইটার, হ্যাঁ এটা হচ্ছে লাইটার কালার। জি ভাইয়া। আর এই দিকে যখন আসছে ডার্কার কালার, ডার্ক হচ্ছে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর এটা হচ্ছে এই মাথাটা দেখো কতটুকু লম্বা, আর এই মাথাটা আমরা যদি কম্পারিজন করে দেখি, দেখবে যে এটা লং এন্ড এটা শর্ট। এই যে এই লেন্থটা কিন্তু এই লেন্থের থেকে কম দেখা যাচ্ছে। জি ভাইয়া। আর এই গ্রেডিয়েন্টের কালারটা এই যে এটার থেকে এটা এইভাবে ডার্ক হয়ে যাচ্ছে। তো এই দুটো জিনিস হওয়ার কারণে আমাদের আসলে ব্রেনকে, এই যে দেখো এক্স্যাক্টলি সেম শেপ আসলে এটা। হ্যাঁ, দুটো কিন্তু একদম সেম, এক্স্যাক্টলি সেম শেপ, কিন্তু আমাদের এখানে ব্রেনকে ট্রিক করা হচ্ছে এই দুটো বিষয় দিয়ে। নাম্বার 1 হচ্ছে যে আমরা যখন একটা সিঙ্গেল বস্তুকে একটা লাইটার শেড থেকে ডার্কার শেডে যেতে দেখি, তখন একটা ডিসটেন্সের ইলিউশন ক্রিয়েট হয়, মনে হয় যে এটা দূরে আছে অথবা এটা একই প্লেনে নেই। অনেকটা ছবি আঁকার সময় আমরা যেরকম দূরে জিনিসকে ডার্ক করে ফেলি। এবং নাম্বার 2 হচ্ছে এই যে ডিসটেন্সটা, আমরা কি নরমালি যে কোনো একটা কিছু যখন স্ট্রিপ অফ সামথিং দেখি, মনে হয় যে এটা বুঝি এরকম একটা চারকোনা জিনিস, স্ট্রিপ অফ সামথিং, তাহলে এটা হচ্ছে লম্বা একই রকম হবে। সো আমরা যখন এই মাথাটার থেকে এই মাথাটাকে আসলে একটু ছোট করে দিলাম, সেটাও একটা ডিসটেন্সের ইলিউশন ক্রিয়েট করছে। তো এই দুটো যখন একই সাথে আমি কাজে লাগাচ্ছি, তখন মনে হচ্ছে উপরেরটা লং, হ্যাঁ এইটা তখন আমাদের পারসেপশনকে নিয়ে খেলা করছে, এবং মনে হবে তখন যে এইটা আসলে একটার থেকে আরেকটা লম্বা বেশি। কেন নিচে থাকলে আমাদের কাছে মনে হচ্ছে জিনিসটা কন্ট্রাক্ট করে শর্ট হয়ে গিয়েছে? কারণ হচ্ছে এই উপরের এবং নিচের কার্ভ দুটো। এটাও খেয়াল করে দেখবে যে এই যে এটার রেডিয়াস অফ কার্ভেচার, যেটা মানে যতটুকু করে বাঁকা হচ্ছে, এটা কিন্তু দুই দিকে সমান না। যেহেতু এই যে এই লেংথ দুটো ডিফারেন্ট, এই লেংথ দুটো ডিফারেন্ট হওয়ার কারণেই কিন্তু আমাদের এই কার্ভটা বেশি, এই কার্ভটা কম। কিন্তু ওই যে আমরা ধারণা করছি যে ও আচ্ছা এটা মনে হয় পিছনে চলে গিয়েছে, এই লেংথ আর এই লেংথ সমান। তার মানে কিন্তু ব্রেন ইজ অলওয়েজ ট্রিকিং আস। এটাই কারণ আমরা কিন্তু সবকিছু ইন্টারপ্রিট করছি। সবকিছু আমাদের ভিজুয়াল যে ইনফরমেশন আসছে, আমরা এটা ব্রেইনে ইন্টারপ্রিট করছি, এবং সেজন্যই কিন্তু জিনিসটা মনে হচ্ছে যে এটা দূরে চলে গেছে। লেংথ একই, কোনোটাই সত্যি না, সবই মিথ্যা এখানে। সো फ्रेंड्स, তোমরা কিন্তু এখন ইউ গাইজ নো দ্য ট্রুথ। তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথে অ্যামেজিং এক্সপেরিমেন্ট গুলো করতে পারো, তোমরা তাদেরকে অফ গার্ড ক্যাচও করতে পারো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অন্তর ভাইয়া, আমি স্কুলে সবসময় গ্র্যাভিটি নিয়ে পড়েছি, কিন্তু আমার কনসেপ্টটা বুঝতে খুবই সমস্যা হতো। তুমি কি আমাদেরকে একটা এক্সপেরিমেন্ট দেখাবে যাতে আমার বন্ধুরা এটা ইজিলি আজকে বুঝতে পারে? অবশ্যই। আজকে আমরা এখন যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে। আচ্ছা। কারণ
সেন্টার অফ গ্র্যাভিটি বলতে একটা বস্তুর এমন আসলে একটা পয়েন্টকে বোঝায় যেখান আমরা একটা ফোর্সকে আসলে কল্পনা করে নিতে পারি যে যেই পয়েন্ট বরাবর আসলে এই গ্র্যাভিটির ফোর্সটা কাজ করে। আচ্ছা, তো আমরা গ্র্যাভিটি বলতে আসলে যেটাকে বুঝি যে আমাদের মহাকর্ষের যে আকর্ষণ, ঠিক আছে? তো এটা যে কোনো কিছু আসলে যে কোনো কিছুকে আকর্ষণ করতে পারে, যে কোনো বস্তুরই ভর আছে তাহলে সেই পয়েন্ট অফ গ্র্যাভিটিটা কি যে কোনো কোথাও হতে পারে একটা অবজেক্টের? এইটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যেমন এটা একটা গ্লাস, ঠিক আছে? আমরা একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি, এটাকে যখন আমরা কাত করতে থাকলে একটা সময় এটাকে পড়ে যাবে। আচ্ছা, তো এটা যখন পড়ে যাচ্ছে কেন? এর উপরে গ্র্যাভিটির ফোর্স কাজ করছে। আচ্ছা, তো এই ফোর্সটা আসলে ঠিক কোন পয়েন্টে কাজ করছে এটাই হচ্ছে আজকে আমাদের খুঁজে বের করার উদ্দেশ্য। ঠিক আছে, আমরা যেহেতু একটা স্পেসিফিক মেজারমেন্ট করতে হবে সেজন্য আমরা এটাকে পানি দিয়ে একটু ইন্টারেস্টিং বানিয়ে নেব। পানি দিয়ে নিলে যেটা হবে, এটা নাম্বার 1 ওয়েটটা বাড়বে, আর আমরা তখন স্পেসিফিক্যালি মেজার করতে পারবো এবং চাইলে চেঞ্জ করতে পারবো যে গ্র্যাভিটির ফোর্সটা এর ঠিক কোথায় কাজ করছে। আচ্ছা, তো এটাকে করার জন্য আমরা প্রথমেই যেটা করব, দুটো কাপ নিব যাতে আমরা কম্পারিজন করতে পারি, আর এই কাপ দুটোকে আমরা ফিক্স করে নিব। তো আমি তোমাকে যেটা বলবো, আমি তোমাকে কিছু টেপ ইউজ করব প্লেসটাকে ফিক্স করে নেওয়ার জন্য। তোমাকে আমি একটা স্কচ টেপ দিলাম আর তুমি আমাকে দুটো স্ট্রিপ কেটে দাও। অবশ্যই এখান থেকে আমরা যেটা করব, এই কাপ দুটোকে এখানে ফিক্স করে নিব। এই যে এখানে আমি একটা লাইন এঁকে নিয়েছি এই বোর্ডটার মধ্যে। আমরা তাহলে এটাকে এইভাবে টেপ দিয়ে নিলাম, দিয়ে এখানে আটকে দিব। ব্যাস, তাহলে কি হবে, যখন এটা কাত হয়ে পড়ে যাবে তখন সেটা ওখানে আটকে যাবে। এক্স্যাক্টলি একটা সিঙ্গেল পিভট পয়েন্টে পিভট করবে সে। এটা আমাদের পয়েন্ট কি, যেই পয়েন্টটা বরাবর সে কাত হয়ে পড়বে, মানে যেটা হচ্ছে তার অ্যাঙ্গেলটা এখান থেকে মেজার হবে, তাহলে ঠিক সব সময় রিপিটেবল হবে। তো আমরা প্রথমে যেটা করব, দুটাতে সমান সমান পানি দিয়ে নিই। ওকে ভাইয়া, আমি কি ঢালবো? এই পর্যন্ত পানি দিতে পারো। হ্যাঁ, ওকে, এই পর্যন্ত পানি দাও খুব কেয়ারফুলি। স্টপ। ওকে, ফাইন। ওকে, এবার আমরা সেকেন্ড কাপটাকেও ঠিক সেম হাইটে ফিল করব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটাতে সমান সমান পরিমাণ পানি আছে। তো আমাদের এদের পুরোটার উপরেই কি গ্র্যাভিটি কাজ করছে। তাহলে এমন একটা পয়েন্ট এখানে আসলে আছে যেই পয়েন্টটা এই পুরো গ্র্যাভিটির ফোর্সটা কাজ করছে বলে আমরা কল্পনা করতে পারি। সেটাই হচ্ছে এই পুরো কাপটার সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে এই জিনিসটা কি একটু ইমাজিনারি? এটা হচ্ছে আমাদের ফোর্সটা আসলে কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটার একটা ইমাজিনারি পয়েন্ট। কারণ ফোর্সটা কিন্তু আসলে পুরো বস্তুর উপরেই কাজ করছে, কিন্তু আমরা যত ধরনের নিউটনিয়ান মেকানিক্সের হিসাবগুলো করতে পারি এটাই একটা পয়েন্ট দিয়েই করা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে যেহেতু এখানে বসে আছে তার মানে ব্যালেন্স হয়ে আছে, তো এটা আমরা যখন কোনো কিছুকে কাত করব তখন আসলে পয়েন্টটা কি একটু সরে যাবে। হ্যাঁ, যখন আমাদের এই পয়েন্টটা ব্যালেন্স পয়েন্টটা হচ্ছে এই গ্র্যাভিটি, যেটা সেন্টার অফ গ্র্যাভিটি যেটাতে আছে তার থেকে বাইরে চলে যাবে, একটা নির্দিষ্ট পরিমাণ বাইরে চলে যাওয়ার পরে সেটা কিন্তু কাত হয়ে পড়ে যাবে, হঠাৎ করে পড়ে যাবে। তাহলে আমরা একসাথেই দুটো কাত করছি। এখন আটকে আছে, এখনো আছে, এই পড়ে গেল। কি হলো, দুইটা একই সাথে পড়ে গেল। জি, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পানি নিয়ে করব। হ্যাঁ, এবার দেখব যে কোনটা আগে পড়ে। ঠিক আছে, তাহলে আবার এটাতে পানি দাও। এবার এই পর্যন্ত পানি দাও। এবার একটু বেশি দিব এটাতে একটু কম দিব। ওকে, আমরা এটা এতটুকু ফিল করলাম, আর এটাতে একদম কম দিব। ওকে, এনাফ। ওকে, আচ্ছা, এখন তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তোমার কি মনে হয় যে আগে এবার কোনটা পড়বে? আমার কাছে মনে হচ্ছে আগে এটা পড়বে। এইটা, তাই না? কেন আসলে দেখি আগে যেটা আগে কোনটা পড়ে যায়, আমি ধরে রাখি, দেখি কোনটা আগে পড়ার চেষ্টা করে। এই যে এটা কিন্তু আগে পড়ে গেল, তাই না? তার মানে এটা আগে কেন পড়ে যাচ্ছে এবার বলি। যেহেতু এটাতে পানির পরিমাণটা বেশি ছিল, তার মানে এটা টোটাল মাসের সেন্টার অফ গ্র্যাভিটিটা উপরে ছিল। আচ্ছা, তাহলে যার সেন্টার অফ গ্র্যাভিটি যত দূরে থাকবে তার ব্যালেন্স পয়েন্ট থেকে, এই যে ব্যালেন্স পয়েন্টটা এখানে, ব্যালেন্স পয়েন্ট থেকে যতটা দূরে থাকবে সে আগে পড়ে যাবে, তত কি আমি কাত করলে তার উপর কি ফোর্সটা বেশি কাজ করবে, টিল্টিং ফোর্সটা, এই কারণে সে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার আরেকটা ট্রিক করবে। এবার আমরা যে আমরা এই পর্যন্ত দেখলাম যে দুটাতে ইকুয়াল লেভেল ওয়াটার দিলে কি হয়, একসাথে পড়ার কথা, কিন্তু লেভেল যে সবসময় এক হলে একরকম হবে তা কিন্তু না। এবার আমি একটা বেলুন নিয়ে নিচ্ছি, এটাকে আমি অল্প একটু ফুলিয়ে এরপর এর ভিতরে দিয়ে দিব। এই অল্প একটু ফুলিয়ে নিলেই হবে। নিয়ে এবার আমি যেটা করব, এই বেলুনটাকে আমি আটকে নিলাম। যেটা করতে হবে এটা হচ্ছে এই বেলুনটাকে আমি নিচে আটকে নিব, সেটার জন্য আমি ডাবল সাইডেড টেপ ইউজ করব। ডাবল সাইডেড টেপ নিয়ে নিয়েছি, এই এতটুকু নিলাম, তুমি কেটে ফেলো। ডাবল সাইডেড টেপ কিন্তু আমরা যে কোনো স্টেশনারি স্টোরসেই পেতে পারি এবং ইটস ভেরি কনভিনিয়েন্ট টু ইউজ।
আচ্ছা, এই দিয়ে নিলাম। ওকে, এই এবার আমি যদি ইকুয়াল লেভেল ওয়াটার দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে, এখানে আমি যখন পানি দিচ্ছি, আমরা এটার হাইটেই নিব। হ্যাঁ, এটা মোটামুটি সেম হাইটে পানি দেওয়ার চেষ্টা করলাম, এবং কাপের একটা বিগ ভলিউম কিন্তু আমরা এয়ার ফিল করে অলরেডি এখন কিন্তু ক্যাপচার করে ফেলেছি। যদিও আমাদের ওয়াটার লেভেলটা ইকুয়াল, কিন্তু আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি এবার কিন্তু সমান Different হবে না। এখন বলো তো আসলে কি হতে পারে, কোথায় ইকুয়াল হতে পারে বা কোনটা আগে পড়তে পারে? আমার কাছে স্টিল মনে হচ্ছে এটাই আগে পড়বে, কারণ এয়ারের চাইতে ওয়াটার হেভি। তাই কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখি আমরা। তাহলে এবার আমরা টেস্ট করে দেখি যে কোনটা আসলে আগে পড়ে। ধরে নেই যাতে আবার বেশি পানি না পড়ে যায়। আচ্ছা, এই কিন্তু এটা কিভাবে সম্ভব? এইটা কিন্তু আগে পড়ে গেল। হ্যাঁ, কিন্তু ওখানে তো পানি কম। হ্যাঁ, এটার কারণ হচ্ছে নিচে যেহেতু এয়ার ছিল, তার মানে নিচের পার্টটা লাইট, আর ওয়াটার হচ্ছে গিয়ে বাকিটা বেশিরভাগ উপরে চলে এসেছে। আমরা এই পয়েন্ট থেকে অনেকটুকু উপরে চলে এসেছি। তার মানে এটার যে ওয়েট ছিল, টোটাল ওয়েট, এটার বেশিরভাগই হচ্ছে উপরে ছিল, টপ হেভি। আমরা জানি টপ হেভি জিনিস আগে কাত হয়ে পড়ে যায়। কেন? কারণ তার সেন্টার অফ গ্র্যাভিটিটা আসলে উপরে উঠে গিয়েছে। একই পরিমাণে পানি যদিও একই লেভেলের থাকা যে কোনো বস্তু, তার থেকে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা হায়ার। তার মানে উই মেড এ বিগ মেস, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। দ্য রিজাল্টস ওয়্যার রিয়েলি সারপ্রাইজিং। যে সেন্টার অফ গ্র্যাভিটিটা আসলে প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা হয় এবং সেটা আসলে কিভাবে কাজ করে। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমরা কি আরেকটা ব্যালেন্সের এক্সপেরিমেন্ট দেখতে পারি, যেহেতু আমরা এখানে একটু ব্যালেন্সিং দেখলাম, তাই না? এটা দেখলাম, চলো। আচ্ছা, তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আলু দিয়ে। এটা দেখানোর আসলে মূল কারণটা আমি বলতে বলতেই পটেটোগুলোকে কেটে ফেলি। ওকে, তোমরা কিন্তু নাইফ ইউজ করার সময় ফ্রেন্ডসরা খুবই কেয়ারফুল। এটার মূল কারণটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি সবগুলারই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিটা পুরো সিস্টেমের ভিতরে ছিল, মানে বস্তুটার ভিতরে ছিল। এখন আমরা এটাকে সিস্টেম থেকে বাইরে নিয়ে আসবো। হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি যে বস্তুর ভিতরেই থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। দিস সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। আই এম রিয়েলি ইগার টু নো অ্যাবাউট দ্য রিজাল্টস। এই আমি একটা পটেটো নিয়ে এটাতে দুটো কাঠি দিয়ে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে এই দুটো কাঠির মধ্যে আমি আরো দুটো পটেটোস পিসকে দিয়ে দিব। ওকে ওকে, এইটা এই যে এখানে দিয়ে দিচ্ছি। এই ওকে, এইবার হচ্ছে ছোট আরেকটা পিস নিতে হবে, নিয়ে আমি এটাকে এইখানে বসিয়ে দিলাম। এবার আমি চাইলে এই যে আমাদের যে সিজার্সটা আছে, আচ্ছা, এইটা নিয়ে এটার মাথায় এটাকে ব্যালেন্স করা ট্রাই করব। এই ব্যালেন্স হয়ে গিয়েছে কিন্তু। ও মাই গুডনেস ফ্রেন্ডস, তোমরা কি দেখছো? এটা আনবিলিভেবল। এটা কিভাবে সম্ভব? তাহলে এই যে পুরো জিনিসটা, এই পুরো অবজেক্টটার সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ ব্যালেন্স কিন্তু তাহলে এই যে এই পয়েন্টটাই। কিন্তু ভাইয়া, অথচ এই পুরো জিনিসটার থেকে বাইরে। তুমি এটা কিভাবে ব্যালেন্স করলে? এটা ব্যালেন্স হয়েছে কিন্তু এইভাবে সোজা হয় না, একটু কাত হয়ে, একটু বাঁকা হয়। তার মানে সে আসলে নিজেই তার ব্যালেন্স পয়েন্টটাকে খুঁজে নিয়েছে। এটাকে আমিও একটু ট্রাই করতে পারি? অবশ্যই, দেখো। ওকে, তার মানে এর সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ ব্যালেন্স যখন সে নিজের থেকে ব্যালেন্স হয়ে এক বরাবর চলে এসেছে, তখনই কিন্তু সে দাঁড়িয়ে গেল, আচ্ছা, ফ্রি স্ট্যান্ডিং হয়ে গেল। রিয়েলি ইমপ্রেসিভ। এবং এখানে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই পয়েন্টটা কিন্তু এই পুরো অবজেক্টের কোথাও নেই। হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে অবজেক্টের পুরো বাইরে, তাই না? কেমন লাগলো এই এক্সপেরিমেন্ট? খুবই ভালো লেগেছে। আমি তো তোমার সাথে নেক্সট আরেকটা ক্লাস করার জন্য খুবই এক্সাইটেড। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভাইয়া, আমার সামনে অনেকগুলো বেলুন, টুথপিক, অয়েল এবং ফোম দেখতে পাচ্ছি। আমরা নেক্সট এক্সপেরিমেন্টটা তাহলে কি করব? নেক্সট এক্সপেরিমেন্টটা হচ্ছে আসলে প্রেসার নিয়ে। তো এখন মনে হতে পারে যে বেলুন দিয়ে আসলে প্রেসার আর কি হবে, বেলুনের ভিতরে প্রেসার থাকে, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা বেলুন যখন ফুলাই, তো ফুলালে কি হয়, আমরা ভিতরে বাতাস দিচ্ছি, ভিতরে বাতাস দেওয়ার কারণে এটা ফুলে যাচ্ছে। যেমন এই যে একটা বেলুন ফুলিয়ে নিই আমি। ওকে, এই যে বেলুনটাকে আমি ফুলিয়ে নিলাম এবং এটাকে একটা গিট দিয়ে নিচ্ছি। এই ওকে, গিট দিয়ে নিলাম। তো এই বেলুনটা ফুলে আছে কারণ এর ভিতরে আমি বাতাস দিয়েছি এবং এটা যেহেতু একটা সিল করে দিয়েছে, স্ট্রেচি ম্যাটেরিয়াল, এটা সবসময় নিজেকে টেনে ধরে রাখতে চাইছে এবং এই জন্য এটার ভিতরে প্রেসার বিল্ড আপ হয়ে থাকছে। তো আমরা জানি যে বেলুনে যখন আমরা কোনো কিছু দিয়ে পোক করি তখন কি এটা ফেটে যায়। ফেটে যাওয়ার কারণটা কি আসলে সেটা আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে? ফেটে যাওয়ার কারণটা হচ্ছে যে আমরা যখন পোক করি তখন যেহেতু এটা খুবই স্ট্রেচি ম্যাটেরিয়াল এবং সে একসাথে বের হতে চায়, হ্যাঁ, সে চাচ্ছে যে নিজেকে টেনে যত বেশি ছোট করে রাখা যায়, ঠিক আছে? কারণ এটা সবসময় নিজেকে টেনে ধরে রাখছে। তো যখনই আমরা পোক করি
তো পোক করলে কি হবে, সেখানে একটা রিপ তৈরি হবে। যেমন এটাকে আমি যদি একটা টুথপিক নিলাম, নিয়ে আমরা এই ফোমের মধ্যে বসিয়ে দিলাম। ওকে ওকে, তো এখন যদি আমরা এটাকে এটার উপরে রাখার চেষ্টা করি, অবশ্যই ফেটে যাবে। দেখি, এই ফেটে গিয়েছে। এবং আমরা যদি খেয়াল করে দেখি, এই যে ম্যাটেরিয়ালটা, এই যে তুমি যদি দেখো এটা, এই যে দেখো এটা কিন্তু ছিঁড়ে গিয়েছে। আসলে এটা কিন্তু নিজের থেকে এক্সপ্লোড করেনি, আসলে প্রেসার ছিল ভিতরে এবং সেটা এই কারণে এটা হচ্ছে রিপ করেছে। এই যে দেখো এখানে রিপ দেখা যাচ্ছে একদম জিগজ্যাগ ভাবে। তার মানে এটা আসলে নিজেকে টেনে রাখতে চেয়েছিল এবং টানের কারণে যেই সারফেসটা খুবই টেনশনের আন্ডারে ছিল, যখনই আমি আসলে এটাকে এরকম পোক করার চেষ্টা করেছি, তখনই কি হয়েছে, একটা শার্প পয়েন্টে থাকার কারণে এখানে একটা খুব ছোট একটা রিপ তৈরি হয়েছে এবং সেখান থেকে সেটা স্প্রেড করেছে চারিদিকে। আচ্ছা, এই কারণে আমরা সবসময় জানি যে বেলুনে এরকম পোক করলে সেটা ফেটে যাচ্ছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এরকম একটা পয়েন্ট না দিয়ে অনেকগুলা পয়েন্ট দেই, তাহলে কি হবে? আরো তাড়াতাড়ি বেলুনটা ফেটে যাবে, তাই না? তাই তো হওয়ার কথা মনে হচ্ছে। তো আমি এরকম অনেকগুলা পিন নিয়ে এসেছি, এই যে এরকম। তাহলে আমি এগুলাকে একটা গ্রিডে অ্যারেঞ্জ করে নিচ্ছি। এই যে ছোট ছোট আমাদের যে পিনগুলো আছে, সিমেট্রিক্যালি আমরা সাজিয়ে নিচ্ছি। একটা গ্রিড করে নিচ্ছি। ওকে, তো সেখানে যেটা হবে, তাহলে অনেকগুলা পয়েন্ট হলো, অনেকগুলা এরকম শার্প পয়েন্টস। তো এখন যদি আমি আরেকটা বেলুন নিয়ে এবার এর উপরে দেওয়ার চেষ্টা করি, দেখা যাক কি হয়। বন্ধুরা, আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা আরো তাড়াতাড়ি ফেটে যাবে। তাই তো হওয়া উচিত ছিল, তাই না? অবশ্যই। এই যে আমি এভাবে নিচ্ছি, কিন্তু এবার আমি যদি এটার উপরে দেই, দেখো আমি কিন্তু পুশ করছি, হ্যাঁ, কিন্তু ফেটে যাচ্ছে না। আমিও করে দেখি তো। ইন্টারেস্টিং না? দেখো, হ্যাঁ, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটার কারণ হচ্ছে এই যে প্রথমে যেটা ব্যাখ্যা করেছিলাম, যে এই প্রেসারটা একটা পয়েন্টে আমাদের প্রেস করছিল এবং তাতে কি হয়েছিল, ইনিশিয়ালি কিন্তু রিপটা স্টার্ট হতে হবে, মানে এই যে সারফেসটা, এটাকে প্রথমে একটা পয়েন্ট থেকে স্টার্ট হতে হবে। যখন স্টার্ট হবে তখন খুব দ্রুত হচ্ছে এই যে এরকম করে রিপটা ছড়িয়ে যাবে। কিন্তু আমরা যদি সেই একই প্রেসার ডিস্ট্রিবিউট করে দেই, যে আমি চাপ দিচ্ছি অনেকগুলো পয়েন্ট হয়ে যায়, তখন আর হবে না। অনেকগুলা পয়েন্টে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তার মানে একটা সিঙ্গেল পয়েন্টে খুব বেশি প্রেসার হচ্ছে না। আর প্রেসার না হলে কিন্তু সেটা ফাটবে না। আর যখনই একটা পয়েন্টে প্রেসার পড়বে তখন কিন্তু ফেটে যাবে। দেখি, এই যে একটা নিলাম, আবার এই যে ফেটে গেল। আচ্ছা, ইমিডিয়েটলি ফেটে গেল। অথচ এতক্ষণ কিন্তু এই পিনটা এখানেই ছিল, এই টুথপিকটা এখানেই ছিল, কিন্তু কিচ্ছু করতে পারেনি। এবং সবগুলো টুথপিক কিন্তু খুবই শার্প। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ডিস্ট্রিবিউটেড প্রেসারটাই ইম্পর্টেন্ট। তবে এখন একটা মজার জিনিস দেখবো আমরা, যে একটা সিঙ্গেল টুথপিকও কিন্তু চাইলে একটা বেলুনের মধ্যে গেঁথে দেওয়া যেতে পারে। ওকে, তাই না? এটা একটা চ্যালেঞ্জ হতে পারে, অবশ্যই একটা চ্যালেঞ্জ হতে পারে বন্ধুরা। এই আরেকটা বেলুন নিয়ে নিলাম, নিয়ে এটাকে টাই অফ করে দিতে হবে। এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, এই যে এটাকে একটু নিয়ে নিলাম, আমরা আবার একটু অয়েল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে এই মাথাটা, যেটা এই মাথাটাকে আগে দিতে হবে। এই যে এইবার হচ্ছে আমি এটাকে আমরা যে কোনো সাইড থেকে করতে পারবো। এই যে আমি কি এটা ধরে দেখতে পারি? দেখো, এই বেলুনটাকে আমরা কাঠি দিয়ে গেঁথে ফেললাম। দেখো, হ্যাঁ, কাঠিটা, ও মাই গড। এবার তাহলে বলি, আসলে সব সময় ফুটে যায়, কিন্তু এটা তাহলে ফুটলো না কেন? এই রাবারটা খুবই হাই টেনশনে ছিল, এজন্য যখন আমি এটাকে ড্রিল করছিলাম বা ফুটো করে দিচ্ছিলাম, তখন কি ফেটে যাচ্ছিল। তো এটা তাহলে কেন ফাটলো না? কারণ অয়েল দিয়ে আমরা টেনশনটা কমিয়ে নিয়েছি। না, অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা যেহেতু রাফ সারফেস, যাতে রিপটা আর এক্সটেন্ড না করে। কিন্তু মূল যেই কারণটা সেটা হচ্ছে এই যে টপ পোরশনটা এবং এই বটম পোরশনটা, আচ্ছা, এই দুটো দিয়ে শুধুমাত্র কাজ হবে। ও, তার মানে আমি এই সাইড থেকে ঢুকে এই সাইড দিয়ে বের করতে পারবো না। আচ্ছা, কারণ কি? কারণ এই পয়েন্ট দুটোতে হচ্ছে সবচেয়ে কম টেনশন। আচ্ছা, সবচেয়ে কম টেনশন হওয়ার কারণে এখানে যদি আমি একটা রিপ তৈরিও হয়, এটা আর স্প্রেড করবে না, বুঝতে পেরেছি, ছড়িয়ে যাবে না। এই জন্য এই পার্টগুলোতে যদি আমি এটাকে ড্রিল করি, তাহলে এটা এরকমই থেকে যাবে। ভাইয়া, আমার কাছে এক্সপেরিমেন্টটা খুবই ভালো লেগেছে, আমি বাসায় গিয়ে এটা অবশ্যই চেষ্টা করব। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে এক্সপেরিমেন্টগুলো করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট এপিসোডে তোমার সাথে আমাদের আবার দেখা হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি তোমাদের খুবই ইন্টারেস্টিং লেগেছে। আই লাভড ইট। টিল দেন, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।